আচ্ছা, আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, একটু ক্লিয়ার করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথাগুলা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন। তারপরে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দেব, ঠিক আছে? তো আশা করি আপনারা খুব শীঘ্রই সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে, এখনই, কারণ আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব। সবাই যুক্ত হয়ে যান খুব দ্রুত। আমরা এখানে টোটাল সিলেবাসটাকে একটু ডিসকাস করার চেষ্টা করব যে নিবন্ধনে কি কি সিলেবাস আছে এবং সেই সিলেবাসটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন। কিভাবে কমপ্লিট করবেন সেটা জানি না, বাট সিলেবাসটা নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, সো সবাই একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা এখনই আলোচনা শুরু করব। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন, একটু সবাই জানাবেন। আচ্ছা, আমরা একটু দেখে নিই, আবার সিলেবাসটা নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা একটু জানান। আমরা এখনই আলোচনা করব। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন, একটু সবাই জানাবেন। সবাই একটু রেসপন্স করবেন, তারপরে আমরা আলোচনা শুরু করে দেব। যারা 49তম বিসিএস দিবেন তারা অবশ্যই বিসিএস এ আবেদন করার আগে এই ক্লাসটা দেখে নেবেন, কারণ এখানে আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে বিসিএস রিলেটেড সবকিছু আর কি। আচ্ছা, সো দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আচ্ছা, রাজশাহী থেকে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু বলেন, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। ঠিক আছে, একটু রেসপন্স করেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, তারপরে আমরা আলোচনা শুরু করে দিব। আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমার এখানে কথা বলার কোনো দরকার নাই, তাই না? সবাই একটু কথা বলেন, ঠিক আছে? ওকে, সো আমাদের সাথে কতজন যুক্ত হয়েছে আমরা একটু দেখে নিই। নয়ন হাওলাদার ফিরোজপুর থেকে, ওকে। মাসুমা কিশোরগঞ্জ থেকে, দীপকুমার যশোর থেকে, মিতু রহমান চট্টগ্রাম, পলাশ ময়মনসিংহ, জামান ভাই হচ্ছে টঙ্গী, আফসানা মিমি মানিকগঞ্জ, রাশেদুল ইসলাম জামালপুর। আচ্ছা, অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হচ্ছেন, ভেরি গুড। আমরা চাই আমাদের এই ক্লাসটা অ্যাটলিস্ট যারা গণিতে আবেদন করবে তারা একটু এই ক্লাসটা দেখবেন, অবশ্যই দেখবেন, কিছুটা হলেও লাভ হবে, কিছুটা হলেও লাভ হবে। আচ্ছা, আমরা কি আলোচনা শুরু করব? একটু বলেন তো, আমরা কি আলোচনা শুরু করে দিব? আমরা কি আলোচনা শুরু করব একটু বলেন কাইন্ডলি। আলোচনা কি আমরা শুরু করে দিব? হ্যাঁ, অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হচ্ছেন, হুইচ ইজ গুড। একটু রেসপন্স করেন। একটু রেসপন্স করেন, আমরা কি আলোচনা শুরু করে দিব? আহ, মারিয়া, জব প্রিপারেশন 0, এখন 49 এর জন্য কি 49 এর কিভাবে পড়বো, কোন টাইমে? হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, যদি আমি খুব বেশি একটা এক্সপার্ট না, আমিও নতুন, আপনারা জানেন। আমারও প্ল্যান আছে পরীক্ষা দেওয়ার, বাট কতটুকু দেব বা কতটুকু পারবো জানা নাই আর কি। আচ্ছা, আমরা শুরু করি, তাই না? আচ্ছা, সো অনেকেই আমাদের সাথে 134 জন যুক্ত হয়েছেন। আমরা চাচ্ছি এই ক্লাসটা সারা বাংলাদেশের যারা গণিতের আবেদন করবে সবাই যাতে এই ক্লাসটা এটলিস্ট একবার দেখে আবেদন করার আগে, ঠিক আছে? আমরা আশাবাদী। চলুন আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত আমরা একটু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করি, প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করি। টোটাল পোস্ট দেখেন, আপনার টোটাল পোস্ট হচ্ছে 30টা। টোটাল পোস্ট হচ্ছে 30টা, ঠিক আছে? এই 30টার মধ্যে ম্যাথামেটিক্স এর কোড নাম্বার হচ্ছে 139 এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এইটার কোড নাম্বার হচ্ছে 105। এই দুইটা মিলে হচ্ছে আপনার 30টা পোস্ট। অর্থাৎ যারা গণিত বিভাগের আছেন, অর্থাৎ আমরা
এবং যারা ফলিত গণিত বিভাগের আছেন, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর ডিপার্টমেন্টের যারা আছেন, এই দুইটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই এই আপনার গণিত প্রভাষক যে পোস্ট আছে, যেখানে 30টা কি আছে, 30টা পোস্ট আছে, এই পোস্টে সবাই পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, আবেদন করতে পারবেন। সো এই এই হচ্ছে কোড, ঠিক আছে। এই কোড নিয়ে আবার অনেকের মধ্যে পেস লেগে যায়, আমি কোডটাকে একটু লিখে দিচ্ছি। যারা গণিত নিয়ে পড়াশোনা করেছেন ন্যাশনাল থেকে বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে, তাদের কোড নম্বর হচ্ছে 139, সাবজেক্ট রিলেটেড কোড, এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর কোড নাম্বার হচ্ছে 105, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে পোস্টের বিষয়, এই হচ্ছে পোস্টের বিষয়। আবেদন শুরু হয়েছে, আপনারা জানেন, আবেদন শুরু হয়েছে 21/7/25, আপনার শেষ হবে 21/8/25। 1 মাস সময় দেওয়া হয়েছে আবেদনের জন্য। এই 1 মাসে আপনাকে কি করতে হবে, এই 1 মাসের মধ্যে আপনাকে টোটাল সিলেবাসটাকে মানে আবেদনটা করে ফেলতে হবে। এই 1 মাসের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে, এই হচ্ছে আবেদনের বিষয়, ঠিক আছে। আরেকটা প্রশ্ন অনেকেই আমাকে করেছেন, এই প্রশ্নের আনসারটা আমি একটু দেই। এপিআর দিয়ে আবেদন করা যাবে কি না? এপিআর, আচ্ছা এপিআরটা আমি একটু বলি। এপিআর, আচ্ছা এপিআর যারা এবার 4th ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, 4th ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের যাদের পরীক্ষা মেবি 18 তারিখের আগে, এটা একটু দেখে নেবেন, এখানে একটা তারিখ দেওয়া আছে, মেবি 18 তারিখ। আপনারা যারা আপনাদের সামনে যাদের এই সার্কুলারটা আছে, একটু আমাকে কনফার্ম করবেন ওইটাকে 18 তারিখ ছিল কিনা। 18 তারিখ, মেবি 18 তারিখ, একটু দেখে নেবেন এটা। ওই তারিখের পূর্বে যাদের লিখিত পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। আপনারা যারা 4th ইয়ারে আছেন, আপনাদের একটা পরীক্ষা পেছানো হয়েছে এবং ওইটা 14 তারিখে নেওয়া হয়েছে, যদি আমি ভুল না করে থাকি। ওই পরীক্ষাটার ডেট দেয়া হয়েছে 14 তারিখ। সো যদি আর কোনো পরীক্ষা না পেছানো হয়, যদি আর কোনো পরীক্ষা না পেছানো হয়, এই 14 তারিখে যদি আপনাদের লিখিত সবগুলো বিষয় শেষ হয়ে যায়, তাহলে আপনারা এই সাবজেক্টে আবেদন করতে পারবেন, মানে এই বিসিএস এ আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় আপনারা এপিআর অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আর ওই আপনার রেজাল্টের ওইটা লাগবে না। শুধু আপনার পরীক্ষা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেই বিষয়টা এখানে ইনপুট দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে প্রাথমিক বিষয়। এখন আমি আপনাদের প্রশ্নগুলো একটু দেখি, তারপর আমরা মূল আলোচনা এবং সাবজেক্ট ওয়াইজ আলোচনাতে চলে যাব। পোস্ট হচ্ছে 30টা। আচ্ছা, এখানে একটু এই ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করি। এই এই তারিখটা একটু শিওর হয়ে আমাকে একটু জানাবেন, ঠিক আছে, যে তারিখটা কত। 18 তারিখ ছিল, হ্যাঁ রাইট, তাহলে এটা 18 তারিখ আমার ঠিক আছে। তাহলে আপনারা যারা 18 তারিখের আগে যাদের লিখিত পরীক্ষা শেষ, আপনাদের পরীক্ষা 14 তারিখ শেষ না, যারা 4th ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, সো 14 তারিখের মধ্যে যদি আপনাদের পরীক্ষা শেষ হয়ে যায়, মানে 14 তারিখে যদি পরীক্ষা শেষ হয়ে যায়, আপনারা এপিআর দিয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। টোটাল পোস্ট হচ্ছে 32টা, দেখেন 30টা এবং 2টা, এই 30টা হচ্ছে প্রভাষক, এই 30টা হচ্ছে প্রভাষক, আর এই 2টা হচ্ছে ইনস্ট্রাক্টর। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ইনস্ট্রাক্টর, অর্থাৎ যারা টিচার হবে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই দুইজনকে নেওয়া হবে। সো টোটাল হচ্ছে 32টা পোস্ট, বাট আপনারা আবেদন করবেন 30টা পোস্টে। ওই যে আপনার 30টা সাবজেক্ট, ওই 30টা সাবজেক্টে আপনারা আবেদন করবেন। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি আপনাদের কমেন্টস গুলো, আপনাদের প্রশ্নগুলো একটু বলেন, তারপরে হচ্ছে আমরা ওই যে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। 4th ইয়ারে একটা সাবজেক্টে ফেল ছিল, ফেল থাকলে বাদ, সহজ কথা। আপনি যদি কোনো ইয়ারে ফেল থাকেন, কোনো ইয়ারে ফেল থাকেন, আপনি এপিআর দিয়ে আবেদন করতে পারবেন না। ওই সার্কুলারে একেবারে ক্লিয়ারলি ব্যাপারটাকে মেনশন করে দেয়া হয়েছে, যারা শেষ বর্ষের পরীক্ষা দিচ্ছে এবং লিখিত পরীক্ষা এই 18 তারিখের মধ্যে শেষ হচ্ছে, আই রিপিট, জাস্ট লাস্ট ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে, তাদের যাদের মানে লাস্টে যারা পরীক্ষা দিচ্ছে এই রানিং পরীক্ষার্থী, তাদের এই 14 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, শুধু তারাই পরীক্ষা দিতে পারবে যাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার টোটালি ক্লিয়ার আছে, কোনো সাবজেক্টে কোনো ফেল নাই। ফেল থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সহজ কথা এইটাই, ঠিক আছে। গ্রুপ বি তে মাস্টার্স এর একটা সাবজেক্ট ক্যালকুলাস 1, না না না, মাস্টার্স এর কোনো সাবজেক্ট নাই, টোটালি কোনো সাবজেক্ট নাই, আমরা আলোচনা করব। গ্রুপ এতে অ্যালজেব্রা আমরা একটু আলোচনা করতেছি ভাই, আমরা ডিটেইলস আলোচনা করব, এখানে ডিটেইলস আলোচনা করব। আচ্ছা,
সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন কি অনার্স লেভেল থেকে আসবে নাকি? ওরে ভাই পুরাটাই অনার্স, আপনি সিলেবাস দেখেন না কেন, পুরাটাই অনার্স। এসএসসি আর এইচএসসি আবার কি, পুরাটাই অনার্স। আসেন এখন আমরা মূল আলোচনাতে আসি। এখন আসেন খেলা হবে। টোটাল হচ্ছে 200 মার্কসের পরীক্ষা, সব এমসিকিউ, সব কি, সব হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, আপনার সাবজেক্টিভে মার্কস হচ্ছে 100, সাবজেক্টিভে মার্কস হচ্ছে 100 এবং জেনারেল পার্ট হচ্ছে 100। একটু আমি লিখি, জিপি, জিপি মানে হচ্ছে জেনারেল পার্ট, আর এসপি মানে সাবজেক্টিভ পার্ট 100 এবং টোটাল হচ্ছে আপনার 200। জিপি দ্যাট মিন্স জেনারেল পার্ট। এই 100 মার্কসের পরীক্ষা সবার সেম থাকবে। যে ডিপার্টমেন্ট আছে মেবি 30টা ডিপার্টমেন্ট, সো 30টা ডিপার্টমেন্টে প্রথম 100টা প্রশ্ন সেম থাকবে। আর সাবজেক্টিভ হচ্ছে 100টা প্রশ্ন, টোটাল হচ্ছে 200 প্রশ্ন এবং আপনার সময় হচ্ছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। 2 ঘন্টায় আপনাকে এতগুলো প্রশ্ন আনসার করতে হবে। এই 200টা প্রশ্নের মধ্যে 120টা প্রশ্ন হচ্ছে গণিতের, 120টা গণিত। এই 120টার মধ্যে 20টা হচ্ছে জেনারেল ম্যাথ এবং বাকি 100টা হচ্ছে সাবজেক্টিভ ম্যাথ। এই 20টা ম্যাথ হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি, আপনি যাই বলেন ওই লেভেলগুলো থেকে আসবে। আর বাকি 100 মার্কস হচ্ছে অনার্সের সাবজেক্টগুলো থেকে আসবে। এই হচ্ছে প্রাথমিক বিষয়। আচ্ছা, টোটাল 9টা সাবজেক্ট নিয়ে পড়তে হবে, মানে আপনার অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল 9টা একাডেমিক সাবজেক্ট এই সিলেবাসের মধ্যে আছে। টোটাল টপিক হচ্ছে 95, কিন্তু এটা 100 হবে। আমি অনেকগুলোতে 2টা করে আমি লিখে রেখেছি, যেমন স্পর্শক এবং অবিলম্ব, এখানে 2টা টপিক, বাট আমি এটাকে একটা ধরেছি। সো অলমোস্ট 100টা টপিক হবে, 100টা টপিক থেকে আপনাকে 100টা প্রশ্ন আনসার করতে হবে। সো হিউজ লেভেলের একটা সিলেবাস এখানে। আচ্ছা, বাকি প্রশ্নগুলো আমি একটু দেখি, ঠিক আছে। ম্যাথের কোড 37, তাহলে কি অ্যাপ্লাই করা যাবে? ওরে ভাই, ম্যাথের কোড 139 আমি এখানে লিখে দিছি, ঠিক আছে। আপনি অনার্সের কোড নাম্বার এখানে খুঁজে লাভ নাই তো। ম্যাথের কোর্স কোড নাম্বার হচ্ছে 139, যারা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স তাদের হচ্ছে 105। হ্যাঁ, সিলেবাস নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা তো এপিআর দিয়ে প্রিলিমিনারি এক্সাম দেব, সে আমি প্রিলিমিনারি পাস করলাম, কিন্তু ফোর্থ ইয়ারের রেজাল্ট পরে একটা ফেল। আরে ভাই, ফেল তো ফেল তো ফেলই। আপনি যদি এখন এই 200 মার্কসের মধ্যে 200 মার্কসও পান, আপনি যদি ভাইভাতে পাসও করেন, এবং ইনফ্যাক্ট আপনি যদি কোনো কারণে ফোর্থ ইয়ারে কোনো সাবজেক্টে ফেল করেন, তাহলে আপনি টাটা গুড বাই, ঠিক আছে। ফেল তো ফেলই। আপনাকে ফেল হলে কি আপনাকে লেকচারার করে দিবে না তো। ম্যাথ ডিপার্টমেন্টের সিট হচ্ছে 32টা, 30টা যোগ 2টা 32টা, 30 যোগ 2 32, ঠিক আছে। 30টা হচ্ছে মূল সাবজেক্ট, 30টা হচ্ছে মূল সাবজেক্ট এবং 2টা হচ্ছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে। ম্যাথের সাবজেক্ট কোড হচ্ছে 139, ম্যাথের সাবজেক্ট কোড ম্যাথ হচ্ছে 139 ম্যাথ, আর অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে 105, ঠিক আছে। 37 এটা হচ্ছে অনার্সের কোড নাম্বার। ভাই, ওইটা হিসাব করে লাভ নাই। আপনি দেখেন ওই যে ফর্ম ফিল আপের জন্য ওরা একটা নোটিশ দিছে, ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের কোড নাম্বার লেখা আছে, ঠিক আছে। আর আলোচনা করছি না বিষয়গুলো নিয়ে। তারপর দেখেন ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে, ক্যালকুলাস 1, লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর জিওমেট্রি, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, মোটামুটি সম্পূর্ণ বই, মানে বাদ দেওয়ার মতো কিছু রাখে নাই সিলেবাসে। এই 4টা সাবজেক্টের মোটামুটি সবই আপনাকে পড়তে হবে। এই 4টা সাবজেক্টের কিছুই বাদ রাখে নাই, একেবারে এ টু জেড। আমরা সামনে টপিক ওয়াইজ আলোচনা করব। এই ফার্স্ট ইয়ারের সবগুলো সাবজেক্ট, সেকেন্ড ইয়ারের শুধু একটা সাবজেক্ট অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তবে ওইটা সম্পূর্ণ বই না, শুধু প্রথম দিকের কিছু চ্যাপ্টার সিলেবাসে আছে। তারপরে থার্ড ইয়ারের আপনার মেকানিক্সে 25 মার্কস। দেখেন আপনার হচ্ছে দুইটা পার্ট আছে। সো পার্ট 1, 2, প্রত্যেকটা পার্টে হচ্ছে 50 মার্কস করে, আবার প্রত্যেকটা পার্টে 2টা করে পার্ট, মানে প্রত্যেকটা পার্টের মধ্যে আবার 2টা করে গ্রুপ দেয়া আছে। সো মেকানিক্স একাই হচ্ছে 25 মার্কস, শুধু মেকানিক্স থেকেই 25 মার্কস আসবে। তারপর কমপ্লেক্স, তারপর রিয়েল অ্যানালাইসিস, এগুলো হচ্ছে থার্ড ইয়ারের সাবজেক্ট। এবং ফোর্থ ইয়ারের শুধু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এই হচ্ছে সাবজেক্ট, এইগুলো হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তাহলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। কোন প্রকাশনের বই ভালো? যে কোনো বই কিনেন ভাই, সমস্যা নাই। আপনাকে মেসেজ করেছি অ্যাডভাইসের জন্য, এখন আপনি বিসিএস নিয়ে ক্লাস করাচ্ছেন।
আরে না 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 না, আমি এই বিসিএস টিসিএস এ নাই, ঠিক আছে, আমি কিন্তু এগুলো সম্পর্কে আমি খুব একটা জানি না। আমি জাস্ট এই সিলেবাসটা নিয়ে রিসার্চ করেছি, অনেকেই এই সিলেবাসটা বোঝে নাই, তো সিলেবাসটাকে বোঝার জন্য আমি আলোচনা করতেছি, আমি কিন্তু এগুলো পড়াবো না, ঠিক আছে, এগুলো তো আমি নাই ভাই। কোনগুলো ম্যাথ করতে হবে স্যার, সাজেশন দিবেন? কোনো সাজেশন নাই, ঠিক আছে, আমি নিজেই পারি না, আপনাদের কি সাজেশন দেবো? নিজেকে তো আগে পারতে হবে। আচ্ছা, এই হচ্ছে সাবজেক্ট। এখন আসেন টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করি। খেলা হবে, দেখেন এখানে একটা লক্ষ্য করেন, এখানে আমি কি লিখেছি দেখেন, ম্যাথামেটিক্স এর সাবজেক্ট কোড হচ্ছে 551। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমি বললাম 139, তাহলে এখন আবার 551 কেন? দেখেন, এইটা হচ্ছে আপনার পোস্ট রিলেটেড সাবজেক্ট, মানে আপনার এটা হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট কোড, পোস্ট রিলেটেড, এটা হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট কোড। আর এইটা হচ্ছে আপনার এক্সাম কোড। আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার মধ্যে এই কোডটা আপনাকে লিখতে হবে, 551। এইটা হচ্ছে গণিতের, আপনি যে লিখিত পরীক্ষাটা দিবেন, মানে আপনি যে প্রিলিমিনারি পরীক্ষাটা দিবেন, ওইখানে আপনাকে সাবজেক্ট কোড লিখতে হবে, ওইখানে আপনাকে লিখতে হবে এই সাবজেক্ট কোড। আর এটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড কোড, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড কোড, এবং একটা হচ্ছে এক্সাম কোড। দুইটা আলাদা বিষয়, দুইটা আলাদা বিষয়। ভাইয়া এমসিকিউ নাকি বড় ম্যাথ করা লাগবে, বুঝতেছি না তো। সব এমসিকিউ, ঠিক আছে, সব এমসিকিউ, কিন্তু প্রশ্ন আসবে বড়গুলা থেকে। এই যে বড়গুলাকে ছোট করে এমসিকিউ আকারে ধরাই দিবে আর কি, আর কিছু না। বিষয়ভিত্তিক 100 এর জন্য কোন বই ভালো হবে? এগুলোর কোনো বই নাই ভাই, অনার্সের বইগুলো থেকে পড়তে হবে, এগুলোর কোনো বই আপনি মার্কেটে পাবেন না। পেলেও আমি আসলে জানি না, বাট পাওয়ার কথা না। নিউ ফোর্থ ইয়ারে আছে তারা কি না পারবে না ভাই, শুধু পরীক্ষার্থী তারা। অনার্স ফার্স্ট ইয়ারের সবগুলো, সেকেন্ড ইয়ারের হচ্ছে আপনার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, থার্ড ইয়ারে রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস এন্ড মেকানিক্স, ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথ। এনটিআরসি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? ভালো করে নেন, সমস্যা নাই। কোনো কোর্সে আমি নাই ভাই, ঠিক আছে, কোর্সের জন্য কেউ বলবেন না, ঠিক আছে, আমি নিজেই পারি না আপনাদের কি কোর্স নিব, কি আসবে পরীক্ষাতে সেইটাও জানি না, বা এইটার পরীক্ষার প্যাটার্ন কেমন সেটাও জানি না, তাহলে কোর্সটা কিসের উপর ভিত্তি করে নিব? নেওয়ার তো সুযোগ নাই, তাই না? পরীক্ষা দিচ্ছি, কি বলছেন? একটু কমেন্টস গুলো দেখে নিই। কোনো ইমপ্রুভমেন্ট থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, তো কারণ ইমপ্রুভমেন্ট থাকলে তো আপনি আগেগুলো ক্লিয়ার না, আপনি পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে। 2 মাসে কিভাবে পড়া যায়, কিভাবে পড়া যায়? সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে দিচ্ছি, সম্পূর্ণ সিলেবাস। এখন আসেন সাবজেক্ট ওয়াইজ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো দেখেন, আপনার পার্ট ওয়ানে হচ্ছে 50 মার্কস। এখানে আবার দুইটা গ্রুপ আছে। তো প্রথম গ্রুপের মধ্যে প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। তো ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর মধ্যে কি কি আছে? এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স কিন্তু ফার্স্ট ইয়ারের সাবজেক্ট, ঠিক আছে, অবশ্যই মেজর। আবার আপনার নন মেজর খুঁজবেন না, মেজর, ঠিক আছে। তো প্রথমে দেখেন বাস্তব সংখ্যা ক্রম স্বীকার্য, বাস্তব সংখ্যার যে ক্রম স্বীকার্য গুলো আছে সেগুলো থেকে ছোট ছোট প্রশ্ন দিতে পারে। তারপরে হচ্ছে অসমতা রিলেটেড কোয়েশ্চন। আচ্ছা, আমি কি আমার এই সবগুলো মানে এই সম্পূর্ণ সিলেবাসটা অ্যানালাইসিস করে আসলে আমি বেশ কিছু বিষয় বুঝতে পেরেছি। আসলে খুব বিষয় যে আমি বুঝতে পেরেছি এরকম না, কারণ আমি আসলে এগুলো জানি না খুব একটা, বাট প্রশ্ন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে সেটা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত যদি আপনারা বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হয়। দেখেন, আমি কোনোভাবে এটার অভিজ্ঞ কেউ না, আমি নিজেও পরীক্ষা দেব, আমি একেবারেই জিরো জানি। তারপর আমার ব্যক্তিগত এই সিলেবাস গুলো দেখার পরে আমার যা মনে হয়েছে, আপনারা যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, অসমতা রিলেটেড গাণিতিক সমস্যা, এইখান থেকে প্রশ্ন আসবে। দেখেন, অলমোস্ট 100টা টপিক আছে এবং 100টা প্রশ্ন হবে। তো প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন হবে। তো প্রথমে দেখেন বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর মধ্যে এটা আছে, প্রথম চ্যাপ্টারের মধ্যে এটা পাবেন, বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে, ওইখানের মধ্যে আপনি এই যে ফিল্ডের যে স্বীকার্যগুলো আছে সেগুলা আছে। তো পরীক্ষার সময় মনে করেন ওই স্বীকার্য দিয়ে বলতে পারে যে বাস্তব সংখ্যার কোন স্বীকার্যটি সঠিক, বা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে পারে যে এইটা বাস্তব সংখ্যার স্বীকার্যকে মেনে চলে কি না। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমি কি এই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কেমন হতে পারে? আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে আমি হালকা একটু আলোচনা করতে পারি, যদিও আমি নিজেও খুব একটা ভালো জানি না, আমিও আপনাদের সাথে পরীক্ষা দিব। যদি আপনারা চান সবাই একটু রেসপন্স করেন, আমাদের সাথে 100 জনের অধিক শিক্ষার্থী যুক্ত আছেন।
এক একটা ম্যাথের জন্য টাইম 36 সেকেন্ড, বড় বড় ম্যাথ সলভ আহামরি আমি যেটা মনে করি আসলে এত বড় প্রশ্ন দিবে না। যে প্রশ্নগুলো কম সময়ের মধ্যে আনসার করা যায় ওই টাইপের প্রশ্নগুলোই মেবি দিবে, বাট আমি তো জানি না, বাট অনুমান আর কি। 9 সাবজেক্ট কি গাইড পাওয়া যাবে? কোনো বই মার্কেটে পাওয়া যাবে না, কোনো বই মার্কেটে পাওয়া যাবে না। কোর্স করাবো না রে ভাই, কোর্স করাবো না, আমি নিজে পারলে তো আপনাদের কোর্স করাবো, তাই না? পিডিএফটা পেজে দেওয়া যায়, হ্যাঁ পিডিএফ পেজে দিয়ে দেবো, সমস্যা নেই। অমৃত সাগর, দেশের যে অবস্থা ভালো না, হ্যাঁ আমি ওইটা প্রসেসিং এ আছি, খুব শীঘ্রই। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন বাস্তব সংখ্যা ক্রমস্বীকার্য থেকে এরকম প্রশ্নগুলো আসতে পারে। তারপর দেখেন অসমতা, অসমতা থেকে আপনার যে প্রশ্নগুলো আসতে পারে, এই জন্য আপনারা যে জিনিসটা ফলো করতে পারেন, এইচএসসি এর বাস্তব সংখ্যা একটা অধ্যায় আছে, বাস্তব সংখ্যা এইচএসসি, এইচএসসি মেবি সেকেন্ড পার্ট, মেবি এটা সেকেন্ড পার্টের মধ্যে বাস্তব সংখ্যা একটা অধ্যায় আছে যেখানে অসমতা রিলেটেড গাণিতিক সমস্যাগুলো দেয়া আছে। তো ওই অসমতা রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই টোটাল সিলেবাসটা ফলো করার জন্য আপনারা অবশ্যই এইচএস এর যে দুইটা বই আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এই দুইটা বই ডেফিনেটলি আপনারা পড়বেন। কারণ দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু ওই যে এইচএস এর যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আছে ওইটার সাথে কম্পেয়ার করেই হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন সেবিচেপসের অসমতা। দেখেন সেবিচেপসের অসমতা, এই অসমতা যে চ্যাপ্টার আছে, যে আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর মধ্যে একটা চ্যাপ্টার আছে বেসিক ইন ইকুয়ালিটিস। সো এই চ্যাপ্টারের মধ্যে একটা থিওরামের নাম হচ্ছে সেবিচেপসের অসমতা। সো এই অসমতার যে ডেফিনেশনটা আছে, অ্যাকচুয়ালি আমার মনে নাই এখন, এই ডেফিনেশন থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসতে পারে যেগুলো এমসিকিউ আকারে আপনাদেরকে দিতে পারে। তো এই হচ্ছে একটা বিষয়। তারপর দেখেন জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটা পড়ার জন্য আপনাকে এইচএসসি এর বই ফলো করাটাকে আমি বেস্ট বলে মনে করি। জটিল সংখ্যা, জটিল সংখ্যা আপনাদের এইচএসসি তে একটা চ্যাপ্টারই আছে, মেবি সেকেন্ড পার্টের মধ্যে জটিল সংখ্যা একটা চ্যাপ্টারই আছে। তো ওইখান থেকে আপনারা প্রশ্নগুলো দেখতে পারেন। ওইখানে হাজার হাজার প্রশ্ন আছে ভাই, মডুলাস নির্ণয়, আর্গুমেন্ট নির্ণয়, বা এই টাইপের প্রাইম আর্গুমেন্ট নির্ণয়, বা কোনো একটা কিছুর অ্যাবসলিউট ভ্যালু এর মান নির্ণয়, বা এইরকম অনেক বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্য আপনারা এইচএসসি এর বইটাকে ফলো করতে পারেন। ডিমোয়েভারের উপপাদ্য এবং এর প্রয়োগ। দেখেন ডিমোয়েভার থেকে যে প্রশ্নটা আসতে পারে বলে মনে হয়, মানে যে প্যাটার্নের প্রশ্ন আসতে পারে বলে মনে হয়, সেইটা হচ্ছে সমীকরণের মূল নির্ণয়, জটিল মূল। দেখেন এগুলো হচ্ছে জটিল পার্ট, মানে ডিমোয়েভারের উপপাদ্য এবং প্রয়োগ। তো এখান থেকে আপনার একটা সমীকরণ দিতে পারে আপনাকে, যেমন 4 ঘাত 5 ঘাতের একটা সমীকরণ দিতে পারে, দিয়ে সেখান থেকে জটিল মূলগুলা বের করার কথা বলতে পারে, বা কতগুলো মূল আছে সেইটা বের করার কথা বলতে পারে, বাস্তব মূল কতগুলা, জটিল মূল কতগুলো, এই ব্যাপারগুলো বের করার কথা বলতে পারে। দেখেন এই টোটাল ধারণাটাই হচ্ছে আমার ব্যক্তিগত ব্যক্তিগত মানে বিষয়, বা আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু জেনেছি বা আমার মনে হচ্ছে আমি ততটুকু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, বাট এভাবে আসবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, আচ্ছা। বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক ধারার যোগফল। দেখেন এইটাও ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর লাস্ট চ্যাপ্টার। সো এইখান থেকে কি আসতে পারে, এইখান থেকে আপনার মনে করেন একটা ধারা দিতে পারে, বীজগাণিতিক ধারা, ধারা দিয়ে সেটার যোগফল নির্ণয় করতে পারে। সো এইটার জন্য যদিও এটা অনার্স লেভেলের প্রশ্ন, তারপর আপনি এটার জন্য আপনারা এসএসসি লেভেলের যে ধারার চ্যাপ্টারটা আছে, এসএসসি লেভেল, এই এসএসসি লেভেলের ধারার চ্যাপ্টারটা আপনারা ফলো করতে পারেন। এসএসসি লেভেলের যে ধারার চ্যাপ্টার আছে যেখানে আপনার বীজগাণিতিক ধারার কথা বলা হয়েছে। আর ত্রিকোণমিতিক ধারা থেকে কেমন প্রশ্ন আসবে এটা আসলে আমার সুস্পষ্ট কোনো ধারণা হচ্ছে না, বাট হয়তোবা একটা ধারা দিয়ে আপনার সেইটার পদ সংখ্যা বের করতে বলতে পারে, বা এরকম বলতে পারে। বই নিয়ে রিসার্চ করলে আরো অনেক বিষয় হয়তোবা ধারণায় আসবে আর কি। আচ্ছা, ম্যাট্রিক্স ধারা, ম্যাট্রিক্স ধারা বলতে ম্যাট্রিক্স জগৎকে বোঝানো হয়। সো ম্যাট্রিক্স বোঝার জন্য বেস্ট অপশন হচ্ছে এইচএসসি লেভেলের বইটাকে ফলো করা। কারণ ম্যাট্রিক্স আপনার এইচএসসি এর যে প্রথম পার্ট আছে, পার্ট 1, মানে প্রথম পত্র যে বইটা আছে ওইটার প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবেই আসবে, আসবেই আসবে। ঠিক আছে, সো ম্যাট্রিক্স এটা বোঝার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে এইচএসসি লেভেলের বইটা ফলো করতে পারেন। তারপর হচ্ছে বহুপদী এবং তাদের মূল, বহুপদী এবং তাদের মূল, এইটার জন্য আপনারা এইচএসসি লেভেলের বই ফলো করতে পারেন। তবে এইটা হচ্ছে আপনার থিওরি অফ ইকুয়েশন। দেখেন
থিওরি অফ ইকুয়েশন, এইখান থেকে আশা করি আহামরি কঠিন প্রশ্ন আসবে না, অনেক সহজ প্রশ্ন আসবে। ফর এক্সাম্পল, মনে করেন আপনাকে একটা সমীকরণ দিল, আমি এখানে একটা সমীকরণ লিখলাম, মনে করেন এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। সো এই ত্রিঘাত সমীকরণের মধ্যে কিন্তু মূল এবং সহগের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। আপনারা যখন এই থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা পড়বেন, মেবি এটা চ্যাপ্টার 6, 7 অথবা 8 এরকম, তিতাস বা সায়েন্স বই পাবলিকেশন দেখলে, তো ওইখানে দেখবেন মূল এবং সহগের মধ্যে কিন্তু ওই সম্পর্কগুলো আমাদের বারবার ব্যবহার করতে হয়। তো ওইখান থেকে আপনার মূল বের করা যায় বা সহগের মান বের করা যায়, এরকম আরো অনেক টপিক আছে। সো এই জন্য আপনারা থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারের জন্য বহুপদী সমীকরণ চ্যাপ্টার আছে এইচএসসি তে। বহুপদী সমীকরণ, যদি আমি ভুল না করে থাকি, আমার আসলে সঠিক মনে নাই চ্যাপ্টারগুলোর নাম, আমি জাস্ট অনুমান করে বলতেছি। বহুপদী এবং তাদের মূলের জন্য আপনারা এইচএসসি লেভেলের বহুপদী সমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেইটা দেখতে পারেন। জাস্ট বেসিক বিষয়গুলা, ফর্মুলাগুলা এবং ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে সেইগুলা। আচ্ছা, সিনথেটিক ভাগ, এইটাও হচ্ছে আপনার থিওরি অফ ইকুয়েশন থেকে নেওয়া হয়েছে। সিনথেটিক ভাগ কেমন হয়? মনে করেন আপনাকে একটা সমীকরণ দেয়া হলো, দিয়ে সেখান থেকে আপনার S6 দেখেন, মনে করেন এই সমীকরণটা, সো এই সমীকরণ থেকে আপনাকে বলা হতে পারে সিনথেটিক ভাগ প্রক্রিয়া S2 বের করেন, সিনথেটিক ভাগ প্রক্রিয়া S3 বের করেন। আসলে এর বাইরে এই টপিক থেকে আসার মতো কিছু নাই, ঠিক আছে, কিছুই নাই। জাস্ট আপনাকে একটা সমীকরণ দিবে, এই টাইপের ভ্যালুগুলো বের করার কথা বলতে পারে, ঠিক আছে, বলতে পারে। আর এই চ্যাপ্টারের সব থেকে সহজ জিনিস সেটা হচ্ছে ডেকার্টের চিহ্ন নিয়ম। এইটা থেকে কি প্রশ্ন আসবে এটা আমি আপনাদেরকে বলতে পারবো, মানে অনুমান করে আর কি। মনে করেন আপনাকে একটা সমীকরণ দিল, ডেকার্টের চিহ্ন নিয়মের কাজটা কি? ডেকার্টের চিহ্ন নিয়ম দ্বারা একটা সমীকরণের মধ্যে কতগুলো বাস্তব মূল আছে, কতগুলো কাল্পনিক মূল আছে, এই ব্যাপারগুলো বের করা যায় ডেকার্টের চিহ্ন নিয়মের সাহায্যে। সো মনে করেন এই সমীকরণটা আপনাকে দিল, দিয়ে আপনাকে বললো এই সমীকরণের মধ্যে কতগুলো বাস্তব মূল আছে, এইটা হচ্ছে আপনার প্রশ্ন। বা এটার মধ্যে কতগুলো কাল্পনিক মূল আছে, কতগুলো অবাস্তব মূল আছে। এই এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো হচ্ছে আপনার ডেকার্টের চিহ্ন নিয়মে কাজ করে। সো এই ডেকার্টের চিহ্ন নিয়ম থেকে এই টাইপের প্রশ্নগুলো আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আসবে বলতে আসতে পারে আর কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? একটু কাইন্ডলি জানাবেন, তারপর আমরা সামনে আগাবো। একটু কাইন্ডলি জানাবেন। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আমি এখানে বক বক করে লাভ নেই, তাই না? একটু রেসপন্স করেন, আমাদের সাথে যারাই যুক্ত আছেন, 72 জন শিক্ষার্থী যুক্ত আছেন, সবাই একটু রেসপন্স করেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন, তারপর আমরা সামনে আগাবো। আর আপনারা যদি বলেন দ্রুত শেষ করে দেওয়ার জন্য, তাহলে আমি শুধু সিলেবাসটা আলোচনা করে শেষ করে দিব, মূল বিষয়ের মধ্যে যাব না। একটু রেসপন্স করেন কাইন্ডলি। সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা, আমরা কি এভাবে আলোচনা করব নাকি শুধু সিলেবাসটা আলোচনা করে শেষ করে দিব? একটু বলেন তো। এই যে আমি চ্যাপ্টার গুলোর মধ্যে প্রশ্ন কিভাবে আসতে পারে এই বিষয়গুলো কি আপনাদের সাথে আলোচনা করব নাকি শুধু সিলেবাসটা আলোচনা করে শেষ করে দিব? একটু দ্রুত জানান। অবু 10-20 আর দুয়া ফুইরা দাগাইয়া দিয়ে আসমো, যা হয়। কোনো সমস্যা নাই ভাই, সবার সেম অবস্থা হবে। আপনার যা অবস্থা হবে আমার সেম অবস্থাই হবে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এতগুলো টপিক পড়তে ভাই 1 বছর সময় লাগার কথা, আবার 2 মাস সময় দিছে। এই একটু রেসপন্স করেন। বিষয়গুলো জানান। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন সামনে আগাই। আচ্ছা এখন দেখেন, এই যে দেখেন বহুপদী এবং তাদের মূল, এইটা যে বিষয় এইটা কিন্তু একই বিষয়, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এইটা হচ্ছে বহুপদী এবং তাদের মূলের প্রকৃতি বা মূলগুলো কিভাবে আসতে পারে ওই বিষয়গুলোর কথা বলা হয়েছে। আর এটাতে বলা হয়েছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। ওইটার জন্য আপনারা ওই যে থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা দেখবেন, থিওরি অফ ইকুয়েশন, ওইখানে এটা দেয়া আছে।
অথবা আপনারা এটার জন্য বহুপদী সমীকরণ অধ্যায়টি দেখতে পারেন। বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণ এটা অবশ্যই এইচএসসি লেভেলের বহুপদী সমীকরণ। তারপর হচ্ছে মূলের প্রতিসম আকার, এইটা আমি আসলে জানি না, এইটা আমি বুঝি নাই, এইটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে আমি বুঝি নাই, ঠিক আছে। ওই জন্য আমি ঘাটাঘাটি করব এবং আপনারা চাইলে পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিব। মন্টি, মন্টি, এত বাবা এখন দিছুন ধর, ধরে নে ফোনটা আবার দিস হয়তো ক্লাস। ঠিক আছে, সো আমরা সামনে আগাই। ওকে, সো শেষ। এই যে এতটুক আমরা আলোচনা করলাম, এতটুক হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর আলোচনা। এখন আসুন যুগল সরল রেখা, আই মিন অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি। তো প্রথমত হচ্ছে যুগল সরল রেখা। কি দিয়ে আছে? যুগল সরল রেখা, পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। আচ্ছা, এই দুইটা চ্যাপ্টারের জন্যই হচ্ছে আপনারা এইচএসসি লেভেলের সরল রেখা যে অধ্যায় আছে, সরল রেখা, এটা হচ্ছে অধ্যায় 3। এটা কি? অধ্যায় 3, অধ্যায় 3, অধ্যায় 3। এটা হচ্ছে প্রথম পত্র, অর্থাৎ এইচএসসি যে প্রথম পত্র বইটা আছে, গণিত প্রথম পত্র, এটার অধ্যায় 3 হচ্ছে সরল রেখা। আমি মনে করি সব থেকে বেস্ট হয় যদি আপনারা এই দুইটা অধ্যায়ের বেসিক বিষয়গুলো এবং এমসিকিউ গুলো এইচএসসির বই থেকে ফলো করতে পারেন। এই দুইটার মধ্যে ভাই হাজার হাজার এমসিকিউ আছে, আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন, এত এমসিকিউ আছে। আচ্ছা, এই তিনটা, এইটা সেম বিষয়। আপনারা কণিক বলে একটা অধ্যায় পাবেন, কণিক। এইটা কোথায় পাবেন? এইটা পাবেন এইচএসসি এর অধ্যায় 6, মেবি 6 নম্বর অধ্যায়, যদি আমি ভুল না করে থাকি তাহলে 5 অথবা 6, এই দুইটার মধ্যে একটা কণিক। তো কণিকের মধ্যে 3টা অধ্যায় আছে। কি কি আছে? উপবৃত্ত, তারপর কি আছে? অধিবৃত্ত, তারপর কি আছে? পরাবৃত্ত, এবং আরেকটা আছে বৃত্ত। অ্যাকচুয়ালি কণিক কিন্তু 5 প্রকার, ঠিক আছে। আমরা সাধারণত আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানি না, আমরা অনেক সময় পড়ে নিই কণিক 3 প্রকার, কিন্তু কণিক কিন্তু 5 প্রকার। কণিক 5 প্রকার কি কি দেখেন? উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত। আচ্ছা, একটু লক্ষ্য করি, কণিক দেখেন, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এই সকল বিষয় কিন্তু আমরা পাই। তার মানে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে, এই সাধারণ দ্বিঘাত সমীকরণের মধ্যে এই টপিক গুলো আছে, এগুলো এইচএসসি লেভেলে বই থেকে পড়াটাকে আমি বেস্ট বলে মনে করি। তারপর হচ্ছে প্রমাণ আকার, এই প্রমাণ আকার বা কণিকের প্রমাণ আকার, এইগুলো আপনারা ভেক্টর জিওমেট্রি এর অধ্যায় 3 এ আছে, অধ্যায় 3। তবে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ কণিকের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক কেমন টাইপের প্রশ্ন আসতে পারে? যেমন আপনার আসতে পারে যে একটা সমীকরণ দিল বা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ আপনাকে দিল, দিয়ে আপনাকে বলল যে এইখান থেকে আপনি অক্ষরেখার সমীকরণটি কত, বা এই কণিকের অক্ষরেখার সমীকরণটি কত, বা এই দ্বিঘাত সমীকরণের নিয়ামক রেখার সমীকরণটি কত, বা এই যে দ্বিঘাত সমীকরণটা এটা কি প্রকাশ করে। তো এই 4টা অপশন আপনাকে দিল, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এইগুলো দিল। আবার এই যে অধিবৃত্তের মধ্যে আরেকটা আছে, কি জানি আছে, ভুলে গেছি আমি, কি অধিবৃত্ত দিন আরেকটা আছে। তো এটা কিছু কন্ডিশন আছে, মানে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এই আকৃতিগুলো গঠন করার কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলো কিন্তু অনার্স লেভেলেও আছে, চ্যাপ্টার 3 অনার্স লেভেলে অধ্যায় 3 এর মধ্যে আছে, অধ্যায় 3 এর মধ্যে আছে। অথবা আপনারা এইচএসসি লেভেলের কণিকের যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে আপনারা কিন্তু পড়তে পারেন, এবং ওইটা থেকে আসার মতো অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। এখন আসেন এখানে, এখানে প্রথমত হচ্ছে সমতল। সমতল থেকে কি আসতে পারে? সো আমি এখনো সমতল, এগুলো সব কিন্তু আপনার অনার্স ফার্স্ট ইয়ারের সাবজেক্ট। সো সমতল, সরল রেখা এবং সরল রেখার ক্ষুদ্রতম দূরত্ব। মজার বিষয় হচ্ছে এই টপিকটা মেনশন করে দিছে দূরত্ব। সো আপনাকে 2টা সরল রেখা দিবে, যে দূরত্ব নির্ণয় করতে বলবে, এমনি একেবারে সহজ একটা বিষয়। আর সরল রেখা, সরল রেখা থেকে অনেক প্রশ্ন আসতে পারে। এই সরল রেখার জন্য ওই যে আপনারা এইচএসসি লেভেলের যে বইটা দেখবেন, ওইটা একসাথে এটাও কভার হয়ে যাবে। তবে এটা কিন্তু ত্রিমাত্রিক জগৎ, সো ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে সরল রেখার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর সমতল থেকেও এরকম ছোট ছোট প্রশ্ন আছে। আমি আসলে বইগুলো এখনো দেখি নাই, আমি এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করব তখন আশা করি এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলো আরো কিভাবে কিভাবে আসতে পারে এটা সম্পর্কে আমি ধারণা অর্জন করতে পারবো। বাট আসবে এরকম কিছু না, জাস্ট ধারণা, ঠিক আছে।
ভাই এই ভেক্টরটা ভালো করে পড়বেন, এই ভেক্টরটা আপনারা এইচএসসি লেভেলে বই থেকে পড়বেন। এইচএসসি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর একটা চ্যাপ্টারই আছে। এইচএসসি ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টারই আছে ভেক্টর, ভেক্টরের একটা চ্যাপ্টারই আছে অধ্যায় 2, যদি আমি ভুল না করে থাকি। এইচএসসি প্রথম পত্রের চ্যাপ্টার 2 হচ্ছে আপনার ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টার থেকে পড়লে আশা করি ভেক্টর রিলেটেড প্রশ্নগুলো আপনি আনসার করতে পারবেন, আশাবাদী, খুবই আশাবাদী। আচ্ছা, এইটাই তো সমস্যা, এটাই তো সমস্যা, সময়েরই সমস্যা সব থেকে বেশি ভাই রে ভাই, এইটাই তো সব থেকে বড় সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি আপনাকে বলতেছিলাম। চ্যাপ্টার গুলা এ টু জেড বললেই হবে, সব দেওয়া আছে তো এখানে। কনিক 6, হ্যাঁ আমি বললাম না 5 অথবা 6, আমার আসলে মনে নাই, কারণ 4-5 বছর আগে আমি এইচএসসি লেভেলকে পড়ানো বাদ দিয়েছি, তো এগুলো মনেই নাই। পিডিএফটা ওয়েবসাইটে আপলোড করে দিব, আর বাকিটা আমাদের পেজে পেয়ে যাবেন, ঠিক আছে। বৃত্ত হচ্ছে প্রথম পত্রের মেবি চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আসেন লিনিয়ার অ্যালজেব্রাতে। দেখেন আপনারা সামনে যখন পড়ছিলেন ওইখানে ম্যাট্রিক্স ধারা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে শুধু ম্যাট্রিক্স তো, কিন্তু ম্যাট্রিক্স ধারা জিনিসটাকে আমি আসলে ওই জিনিসটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। সো ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবে একঘাত বিশিষ্ট সমীকরণ এবং তাদের সমাধান, একেবারে সহজ বিষয়। আমি দেখাই ম্যাট্রিক্স এর বিষয়টা তো আপনারা বুঝেন। এইচএসসি চ্যাপ্টার 1, এটা হচ্ছে ফার্স্ট পেপার। এইটা থেকে কেমন প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি, যেমন একটা সমীকরণ জোর দিবে আপনাকে, মনে করেন 2x plus 5y plus 7z equal to 2, আর একটা মনে করেন 6x minus 9z plus 2z equal to 5, আর একটা মনে করেন minus 2x plus z equal to মনে করেন 6। তো এই হচ্ছে আপনার একটা সমীকরণ জোট। সো এখানে বলে দিছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এবং তাদের সমাধান। সো আপনাকে এরকম একটা সমীকরণ জোট দিবে, দিয়ে আপনাকে বলতে পারে যে এটার সমাধান নিচের কোনটি। সো এখানে সমাধানের অপশন এরকম দেয়া থাকবে। সো এটা মনে করেন অপশন ক, তারপর খতে থাকলো 5, 6, 7। সো এইগুলা অপশন টেস্টের মাধ্যমে করা যায়, আপনি এখানে বসিয়ে দেখবেন যে সমীকরণগুলো সিদ্ধ করে কিনা, তাহলে এটাই আনসার। এবং আমি মনে করি এইটা থেকে সাধারণত এরকমই অঙ্ক আসার পসিবিলিটি আছে। এছাড়া তো আসলে এখান থেকে প্রশ্ন দেওয়ার মতো আর কিছু আমি দেখি না, আসলেও জানি না। আচ্ছা, এখন এইগুলো ভাই কঠিন চ্যাপ্টার, ঠিক আছে। ভেক্টর জগৎ এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 এইগুলা অনার্স এর ভাই, একেবারে অনার্স এর বেসড বিষয়, একেবারে মূল বিষয় এগুলা, এগুলা অনার্স এর, ঠিক আছে। উপজগৎ, উপজগৎ থেকে প্রশ্ন আসতে পারে, বাট কিভাবে আসবে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে পারবো না। এইটা বলতে পারবো আপনাকে একটা একটা কি বলবো, আপনাকে একটা আপনাকে একটা ভেক্টর জগৎ দিল, দিয়ে আপনাকে বললো যে ওইটা লিনিয়ার মানে যুগাশ্রয়ী, মানে এটা যুগাশ্রয়ী নির্ভরশীল নাকি যুগাশ্রয়ী অনির্ভরশীল, বা আপনাকে 4টা অপশন দিল, দিয়ে বললো যে কোনটি যুগাশ্রয়ী নির্ভরশীল, মানে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা আপনাকে বের করে দেখাতে হবে। তো এইগুলো বের করা যায়, খুবই সহজ, দেখে নেবেন একটু। তারপর হচ্ছে ভিত্তি এবং মাত্রা নির্ণয়। সো আপনাকে হচ্ছে একটা ম্যাট্রিক্স দিতে পারে, ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এটার ভিত্তি কত, বা আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে এটার ভিত্তিটা কত হতে পারে, এবং মাত্রার ক্ষেত্রেও সেম, যে এটার মাত্রাটা অ্যাকচুয়ালি কত হতে পারে। এইগুলো হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5, হ্যাঁ চ্যাপ্টার 5, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5। এইরকম প্রশ্ন এটা থেকে আসতে পারে। আরেকটা আছে আইগেন মান আইগেন ভেক্টর। ও, যুগাশ্রয়ী রূপান্তর, কিছুই বাদ রাখে নাই ভাই, সম্পূর্ণ বই দিয়ে দিছে। যুগাশ্রয়ী রূপান্তর, যুগাশ্রয়ী রূপান্তর থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। র্যাঙ্ক এবং নালিটি, এটা তো সহজ, এটা হচ্ছে আপনাকে একটা ম্যাট্রিক্স দিবে, ম্যাট্রিক্স দিয়ে বলবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, বা ওই ম্যাট্রিক্সের নালিটি, নালিটি মানে হচ্ছে শূন্যত্ব, নালিটি মানে কি, নালিটি মানে হচ্ছে শূন্যত্ব, এটা শূন্যত্ব কত বের করতে বলতে পারে। তো এটা বের করা খুবই সহজ। র্যাঙ্ক বের করার জন্য কি করতে হয়, আপনার যে ম্যাট্রিক্স দিবে ওইটাকে ইচালন আকারে প্রকাশ করতে হবে, তারপর অশূন্য সারি বা অশূন্য কলামটাই হচ্ছে তার র্যাঙ্ক। আর নালিটি বের করার সূত্র আছে, আমার মনে নেই এখন, ঠিক আছে। তো ওই সূত্র দিয়ে আপনাকে অ্যাকচুয়ালি এগুলো করতে হবে। আচ্ছা, সৌরভ মৃধা ভাই বলেছেন সব অধ্যায়গুলোকে এইচএসসি এর সাথে মিল রেখে পড়তে বলছেন কেন। এই কারণে, কারণ অনার্স থেকে আপনি প্রশ্ন খুঁজেই পাবেন না। আমি যদি আপনাকে কণিক বলি তাহলে কণিক থেকে দেখবেন আপনি প্রশ্ন খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই কণিকটা কিন্তু আপনার এইচএসসি লেভেলে একেবারে ডিটেলস পড়ানো হয়েছে। সো ওইখানে গেলে
আপনি এমসিকিউ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন। এই জন্য আমি এইচএসসি লেভেলটাকে বারবার ফোকাস করতেছি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যে টিচার হবেন তার মূল টার্গেটটাই কিন্তু এইচএসসি। মনে রাখবেন, আপনাদের মূল টার্গেটটাই কিন্তু এইচএসসি। সব কলেজে কিন্তু অনার্স নাই। তো এইচএসসি থেকে, এইচএসসি এর যে বিষয়গুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন করার পসিবিলিটি বেশি, কারণ ফোকাসটা কিন্তু এইচএসসি তেই করা হবে। আমি যেটা পার্সোনালি মনে করি, কারণ আপনি এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াবেন, তো আপনার এইচএসসি বেসিক বিষয়টা ক্লিয়ার কিনা সেইটাতে ওরা বেশি ফোকাস দিবে। এই জন্য আমি বারবার বলবো যে যে সাবজেক্ট গুলা এইচএসসি এর সাথে রিলেটেড সেগুলো এইচএসসি এর বই থেকে পড়ার জন্য, বাকিটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এই ভিডিও পরে দেখতে পারবেন। অনার্সের কোন লেখকের বই পড়বো, কি বলবো আপনাকে আমি। ঠিক আছে, এখন ডিসিশন আপনার বই, যে আপনি কি বই পড়বেন না পড়বেন আপনার বিষয়। ঠিক আছে, আইগেন মান, আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর থেকে কি প্রশ্ন আসবে আমার জানা নাই ভাই, কারণ আইগেন ভেক্টর বের করতে হলে হিউজ পরিমাণে একটা সময় লাগে। তবে আইগেন মানটা খুব ইজিলি বের করা যায়। আপনাকে একটা ম্যাট্রিক্স দিতে পারে, দিয়ে সেটার আইগেন মান বের করতে বলে। আর আইগেন ভেক্টর থেকে যদি সরাসরি প্রশ্ন দিয়ে দেয় যেটা আইগেন ভেক্টর কত, তাহলে সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমার মনে হয় না এরকম প্রশ্ন দিবে। এইটা থেকে আপনার স্বভাবী বহুপদী, স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী সমীকরণ, এই টাইপের বিষয়গুলো দেওয়ার পসিবিলিটি আমি মনে করি বেশি। এরপরেও অন্য কিছু আসলে আমি জানি না। এইগুলো হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজেব্রা। মাত্র পার্ট এ শেষ, মাত্র পার্ট এ শেষ। ঠিক আছে, আচ্ছা পার্ট এ তে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তারপর আমরা পার্ট বি তে যাব। মাত্র পার্ট এ শেষ হলো। পার্ট এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। পিডিএফ আকারে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, নোটস গুলো পেজে পেয়ে যাবেন, এবং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। পার্ট এ এত বড় ভাই, আমরা মাত্র পার্ট এ আলোচনা করছি অত সময়ে। ঠিক আছে, আমরা পার্ট বি তে মাত্র আসলাম। পার্ট এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না, খুব দ্রুত রেসপন্স করেন, একটু দ্রুত রেসপন্স করেন। পার্ট এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা খুব দ্রুত পার্ট বি তে যাব, কারণ খুব বেশি সময় নষ্ট করব না। রাশেদুল ইসলাম, আমি একটা বই বের করব এই সপ্তাহে। সবার আগে আপনি বইটা আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আপনার বইয়ের যত টাকা মূল্য আমি পাঠিয়ে দিব আপনাকে, আপনি বইটা আমাকে পাঠিয়ে দিয়েন, তারপর আমি স্টুডেন্টদেরকে বলে দেবো কেনার জন্য, কোনো সমস্যা নাই। আহ মোহিনী সাগরিকা, মাথা ঘুরতেছে এত কম সময়ে বিশাল সিলেবাস। বিসিএস ক্যাডার হয়ে যাবেন এমনিতে নাকি? আপনার যদি অভিজ্ঞতার লেভেল টপ নচ না থাকে, একেবারে টপ লেভেলে না থাকে, তাহলে তো হবে না, তাই না? আপনি টিচার হবেন, সো আপনার অ্যাবিলিটি তো অবশ্যই ভালো থাকতে হবে। আচ্ছা, আর প্রশ্ন? পার্ট এ এত বড়, পার্ট এ শেষ করলাম। ঠিক আছে, এখন আসি আমরা পার্ট বি তে। আপনারা রেসপন্স করতেছেন, আমাদের সাথে লাইভে কতজন আছেন বলেন তো? আচ্ছা, পার্ট বিটা শেষ করে দেই, আপনাদের মেবি এগুলো জানার ইচ্ছা নাই, আমি খুব দ্রুত শেষ করে দিব এখন। দেখেন, আসেন পার্ট বি। পার্ট বি এর জন্য আপনাকে রিয়েল অ্যানালাইসিসে অনেক বেশি পরিমাণে ফোকাস দিতে হবে। এই রিয়েল অ্যানালাইসিস মোটামুটি সম্পূর্ণ বই দিয়ে দিছে, মোটামুটি সম্পূর্ণ বই দিয়ে দিছে। দেখেন, ক্যালকুলাস তো সম্পূর্ণ বইই, এখানে আসলে বলার মতো কিছু নাই। পাশাপাশি রিয়েল অ্যানালাইসিসে অনেক বিষয় করতে হবে। আচ্ছা, একটু একটু বলেন তো, আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কি শুধু সিলেবাস বলে শেষ করে দিব? একটু বলেন তো, খুব না না হলে তো অনেক, একটা ক্লাসে শেষ হবে না, দুইটা ক্লাস লাগবে, কারণ পার্ট বি আরো অনেক বড়। মানে গ্রুপ বি শেষ হবে, তারপর পার্ট টু টা আরো বড়। সো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি কি শুধু সিলেবাস বলে শেষ করে দিব? একটু দ্রুত রেসপন্স করেন, খুব দ্রুত। বিশেষ সিলেবাসের কোর্স করানোর জন্য যে সময় সেটা আমার নাই, তার মধ্যে আমার আবার মাঝখানে এটিওর পরীক্ষা আছে, আমাকে ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমি আসলে এখন যে সময় নিয়ে আপনাদের এই ক্লাসগুলো তৈরি করব, এই সময়টা আসলে পাচ্ছি না ভাই। একটু দ্রুত করেন প্লিজ।
আমি কোনো কোর্স করাবো না, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে সময়টা আছে, এই সময় আসলে কোর্স করানোর জন্য উপযুক্ত সময় না। পাশাপাশি আমার সামনে 3টা পরীক্ষা, সো আমি আসলে অন্যদিকে এখন কোনো ফোকাসড হতে চাচ্ছি না। দেখেন মাত্র 2-3 জনের লাইভ দেখতেছেন নাকি, আমি বুঝলাম না, এত বাজে রেসপন্স। অনার্সে কোন চ্যাপ্টার সেটাও বলে দিয়েন। সবগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি তো, চোখ বন্ধ করে আন্দাজে দিব। ভেরি গুড, আমি ওইটা ভাবতেছি, প্যারা নাই, চিল। এটিএ এক্সাম 6 তারিখে ভাই, আমার ওই জন্য আমি একটু প্যারার মধ্যে আছি। 6 তারিখে হচ্ছে এটিএ এক্সাম, 6 তারিখ, 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর হচ্ছে এটিও এক্সাম। তারপর হচ্ছে 19 সেপ্টেম্বর হচ্ছে 47 বিসিএস। তারপর হচ্ছে 3 অক্টোবর হচ্ছে 49 বিসিএস। সো এখন আর অন্যদিকে সময় দিতে যাচ্ছি না, এভাবেই চলতেছে আর কি। পুরো সিলেবাস আলোচনা করেন। জি, আমি প্রাইমারি স্কুলের টিচার, বাচ্চাদের অ আ ক খ শিখাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সময় নিয়ে আজকে, ঠিক আছে? তারপর বলেছে ক্যালকুলাস এবং রিয়েল অ্যানালাইসিস। তো এখানে বাস্তব সংখ্যার সেট, তো বাস্তব সংখ্যার সেট থেকে কি প্রশ্ন হতে পারে? আমি পার্সোনালি মনে করি এই বাস্তব সংখ্যার সেটের জন্য আপনারা এই যে এইচএসসি এর যে চ্যাপ্টার 2nd পেপারে আপনারা চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটাকে ফলো করবেন। কারণ এই বাস্তব সংখ্যার সেট থেকে যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর মধ্যে কি কি থাকতে পারে, যেমন আপনার সুপ্রিমাম নির্ণয় করা, ইনফিমাম নির্ণয় করা। মনে করেন আপনি একটা প্রশ্ন দিল আপনাকে, মনে করেন এক্স হ্যাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, বা এরকম আপনাকে একটা দিল বা একটা প্রশ্ন দিল, সেখান থেকে আপনার সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বললো। সো সুপ্রিমাম ইনফিমামের পাশাপাশি কিন্তু আপনার এখানে আপনার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, তারপর হচ্ছে বাউন্ডেড কিনা, এই বিষয়গুলো আপনাকে একটু পাশাপাশি দেখে নিতে হবে। সো এই সুপ্রিমাম ইনফিমাম থেকে কি আসতে পারে, আপনাকে একটা প্রশ্ন দিবে, দিয়ে সেটার সুপ্রিমাম বের করতে বলা হতে পারে। এই বিষয়গুলোর জন্য আপনারা মানে এই 4টা বিষয়ের জন্য, এই 2টার জন্য হচ্ছে আপনারা রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এইটা ফলো করতে পারেন, ঠিক আছে? সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় রিলেটেড অনেক প্রবলেম আপনারা এই অধ্যায়ে পেয়ে যাবেন। রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 1, যে কোনো পাবলিকেশনের চ্যাপ্টার 1। এই রিয়েল অ্যানালাইসিস কিন্তু 3rd ইয়ারের সাবজেক্ট, ঠিক আছে? আবার এটা নিয়ে কনফিউজ হয়ে যাবেন না, রিয়েল অ্যানালাইসিস 3rd ইয়ারের সাবজেক্ট। ডেডিকাইন ধর্ম আর আর্কিমিডিয়ান ধর্ম, এইটা থেকে যে প্রশ্নটা আসতে পারে, এটা হচ্ছে ডেডিকাইন ধর্মের একেবারে যে বেসিক যে তথ্যটা, আমি এটার উপর ক্লাস নিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপলোডও করা আছে, ওইটা একটু দেখতে পারেন আপনারা। এক্সাক্টলি আমার এখন মনে নাই, ঠিক আছে? ওইটা থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসার মতো আছে। আর্কিমিডিয়ান ধর্ম হচ্ছে যে এরকম ছিল মেবি, যে nx গ্রেটার দেন ওয়াই, যদি n একটা বাস্তব সংখ্যা হয়, এবং এরকম থিওরামটা এরকমই ছিল। তো ওইটা থেকে কি টাইপের এমসিকিউ আসতে পারে আসলে জানা নাই, একটু ঘাটাঘাটি করলে হয়তো বা জানা যাবে, ঠিক আছে? পার্থ দে, আপনি কিভাবে আনসার দিবেন? আসলে ভাই আমি নিজেও জানি না আমি কিভাবে আনসার দিব, ঠিক আছে? বাট চেষ্টা করার পরে বলা যাবে, কারণ আমি আগামী 6 তারিখ পর্যন্ত আমি এই বইগুলা ঘাটাঘাটি করব না, এটিও পরীক্ষা পরে হচ্ছে আমি এগুলো শুরু করব, তখন বোঝা যাবে। আসেন এই জায়গাতে, এইখান থেকে অনেক প্রশ্ন আসার মতো আছে, এগুলো সবগুলো হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। অসীম অনুক্রমের অভিসারিতা, তো এই যে কনভার্জেন্স পরীক্ষার যে ব্যাপারটা, আপনাকে একটা সিকোয়েন্স দিয়ে দিল, আপনাকে একটা যে কোনো একটা সিকোয়েন্স দিয়ে দিল, সিকোয়েন্স দিয়ে আপনাকে বলল যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স কিনা, বা আপনাকে বললো নিচের কোন ধারাটি অভিসারী বা নিচের কোন ধারাটি অপসারী। সো অভিসারী এবং অপসারী হওয়ার কিন্তু কিছু কন্ডিশন আছে, ওইগুলো আপনাদের পড়তে হবে ভাই, আমি তো এখন বলতে পারবো না এগুলা, ওইগুলো পড়তে হবে। তাহলে আপনাকে যদি এই টাইপের প্রশ্ন করে যে কোনটি অভিসারী ধারা, তাহলে আপনি এটাকে আনসার করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে পরম অভিসারিতা, অভিসারিতার পরীক্ষা, এই যে সেম বিষয়, এই সবগুলো অলমোস্ট সেম টাইপের প্রবলেম। আপনাকে একটা সিকোয়েন্স দিবে, দিয়ে সেইটা মানে আপনার অভিসারী কিনা, বা সেটা অভিসারী নাকি অপসারী, এইটা পরীক্ষা করার কথা বলতে পারে, বা কোন ধারাটি অভিসারী এগুলা বলতে পারে। রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টারে আছে। এটি ওর এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ, ঠিক আছে? এখন আসেন ক্যালকুলাস 1।
আসলাম আমাদের সবার প্রিয় সাবজেক্টে, ঠিক আছে। ক্যালকুলাস 1 থেকে যে কত প্রশ্ন আসতে পারে আপনাদের কি বলবো। এই ক্যালকুলাসের জন্য টোটাল বিষয়টি হচ্ছে আপনারা এইচএসসি লেভেলে ফলো করবেন, ঠিক আছে। ক্যালকুলাসের সব বিষয় এইচএসসি লেভেল থেকে ফলো করবেন। একটু আসি আমরা অবিচ্ছিন্ন ফাংশন। সো অবিচ্ছিন্ন ফাংশন থেকে কি আসতে পারে, আপনাকে একটা ফাংশন দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা অবিচ্ছিন্ন কিনা। তো এরকম বলার পসিবিলিটি খুবই কম। হয়তো আপনাকে বলবেন নিচের কোন ফাংশনটি অবিচ্ছিন্ন, দিয়ে আপনাকে 4টা অপশন দিবে, সেটা অবিচ্ছিন্নতার শর্তটা আপনাকে ফিল আপ করে দেখাতে হবে। শর্তটা কি ছিল মনে আছে? এইটা এবং এইটার যে মান আসবে, এবং আরেকটা কি ছিল, লিমিট। আমি মনে পড়তেছে না সবগুলো, তাও যতটুকু মনে পড়তেছে আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। মানে x ইকুয়াল টু a বিন্দুতে, x ইকুয়াল টু a বিন্দুতে এখানে f অফ a সমান হচ্ছে f অফ a, এই শর্তগুলো সিদ্ধ করলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ধারা। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু। ইন্টারমিডিয়েট ভ্যালু বলতে কি আছে আসলে আমার জানা নাই, এই জিনিসটা আমি কালকে প্রথম দেখছি, আমি আমার জীবনে প্রথম দেখছি এটা, ইন্টারমিডিয়েট ভ্যালু, ঠিক আছে। এটা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে পারবো না ব্যাপারটা কি। থিওরাম, ওরা মেনশন করে দিচ্ছে থিওরাম, কিসের থিওরাম জানি না। সুষম অভিসারিতা, সুষম অভিসারিতা, এই যে সুষম অভিসারিতা, এইটা থেকে প্রশ্ন আসতে পারে সেম প্যাটার্নে, যে কোন ধারাটি সুষম অভিসারী বা কোন ফাংশনটি সুষম অভিসারী। তো এগুলোর যে শর্তগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। এখানে দেখেন অন্তরজ নির্ণয়, অন্তরজ নির্ণয় মানে অন্তরীকরণ, অন্তরজ নির্ণয় মানে হচ্ছে অন্তরীকরণ, সহজ বিষয় হচ্ছে এটা অন্তরীকরণ। সো অন্তরীকরণ থেকে যে কত প্রশ্ন আসতে পারে এটা তো আপনাদের বলার কোনো দরকার নাই, আপনারা এর জন্য এইচএসসি বইগুলো ফলো করতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা চাইলে অনার্সের আপনাদের ক্যালকুলাস 1 এর মধ্যে চ্যাপ্টার 3, তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 3, ওইখানে অন্তরীকরণ চ্যাপ্টার আছে এবং সেখানে বিভিন্ন ধরনের ফাংশনের অন্তরীকরণ বের করা হয়েছে। সো ওইরকম আপনাকে একটা ফাংশন দিবে, দিয়ে সেটার অন্তরজ বের করার কথা বলতে পারে, একেবারে সহজ বিষয়। রোল থিওরাম, প্রশ্ন কি আসলে জানি না, বা রোল থিওরাম থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ফাংশনটি রোল থিওরামকে সিদ্ধ করে। আবার আমি একটু বলি, আপনাকে একটা ফাংশন দিতে পারে, যেমন এই যে দেখেন রুলের থিওরাম, তারপর হচ্ছে গরমান থিওরাম, টেলর থিওরাম, বা এই যে ব্যাপারগুলো না, এইগুলোর জন্য এগুলো তো সরাসরি থিওরাম তো আসবে না, এগুলো থেকে আসতে পারে। মনে করেন আপনাকে একটা ফাংশন দিল, দিয়ে ফাংশন দিয়ে আপনাকে বলতে পারে যে নিচের কোন ফাংশনটি টেলর ধারা সিদ্ধ করে, বা নিচের কোন ফাংশনটি রুলের উপপাদ্যকে সিদ্ধ করে, নিচের কোন ফাংশনটি গরমান উপপাদ্যকে সিদ্ধ করে। তো ওইটার যে শর্তগুলো আছে, মানে মূল যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোর সাথে মিল রেখে আপনারা এগুলো পড়তে হবে। আর এইগুলোর জন্য আপনারা এই চ্যাপ্টারই আছে, দেখেন এগুলোর কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার আছে, রুল থিওরাম এবং গরমান থিওরাম মেবি অধ্যায় 5, টেলর ধারা হচ্ছে অধ্যায় 6, এগুলা হচ্ছে তিতাস পাবলিকেশন অনার্সের, তিতাস পাবলিকেশন, ঠিক আছে। টেলর ধারা, এই টেলর ধারা 6, অনির্ণয় আকার, অনির্ণয় আকার হচ্ছে অধ্যায় 8, অধ্যায় 8 তিতাস পাবলিকেশন অনার্স, ঠিক আছে। অনির্ণয় আকার অর্থাৎ ইনডিটারমিনেন্ট ফর্ম বা অনির্ণয় আকার, আপনাকে একটা ফাংশন দিতে পারে, দিয়ে সেটার অনির্ণয় আকারটা বের করার কথা বলতে পারে। আপনারা এই অনির্ণয় আকার পড়ার জন্য এই অনার্সের চ্যাপ্টারটা পড়লে আশা করি হয়ে যাবে। এখানে বিভিন্ন ফাংশনের অনির্ণয় আকার বের করে দেখানো হয়েছে, অনেক ফাংশনের অনির্ণয় আকার বের করে দেখানো হয়েছে, আশা করি ওইটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসেন চরম মান, আপনাদের সিলেবাসে কিন্তু চরম মান লেখা নাই, ওইখানে কি ছিল, এখানে ছিল ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু, অর্থাৎ গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। সো আমি সহজ করে এটাকে চরম মান লিখে দিছি। সো এটা থেকে কি প্রশ্ন আসতে পারে, একেবারে সহজ বিষয়। মনে করেন আপনাকে একটা প্রশ্ন দিল, মনে করেন 2x² প্লাস 5x প্লাস 1, জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো আপনাকে বলতে পারে এইটার সন্ধিবিন্দু কত, কত কি বলতে পারে এখানে, এই ফাংশনের সন্ধিবিন্দু, সন্ধিবিন্দু নির্ণয় করার কথা বলতে পারে, ফাংশনের গরিষ্ঠ মান কত বলতে পারে, ফাংশনের লঘিষ্ঠ মান কত বলতে পারে, এই টাইপের প্রশ্ন। স্পর্শক অবিলম্ব, স্পর্শক অবিলম্ব মেবি স্পর্শক সূত্র আছে যে এটার স্পর্শক রেখা কত, দুইটা বিন্দু থাকলে স্পর্শক রেখা বের করা যায়, ওইটা থেকে আপনাকে ওই যে সমীকরণ বের করার কথা বলতে পারে। অবিলম্বের ক্ষেত্রে সেম সূত্র দিয়ে মান বের করার কথা বলতে পারে।
আচ্ছা, এই যে আবর্তক সম্পর্ক বা রেকারেন্স ফর্মুলা, ওইটা থেকে কি প্রশ্ন আসবে আমি জানি না, বাট এই দুইটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রশ্ন। এইটা নিয়ে ভাই অনার্সে অনেক লেখালেখি আছে, অনেকগুলা অধ্যায় আছে। সো ওইগুলা থেকে আপনার এইগুলা আসতে পারে, ঠিক আছে, এইগুলা আসতে পারে। শেষ হয় নাই কিন্তু এখনো। এখন আসেন রিমেন ইন্টিগ্রাল। এই রিমেন ইন্টিগ্রাল হচ্ছে রিয়েল অ্যানালাইসিস এর সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 7। দেখেন রিমেন ইন্টিগ্রাল, এটা হচ্ছে এখান থেকে কি প্রশ্ন আসলে জানি না, কারণ এগুলো একটু ঘাটাঘাটি না করলে বলা যাবে না। এগুলো তো মনে করেন আমার রানিং সাবজেক্ট, এই জন্য এটা মনে আছে আর কি। রিমেন ইন্টিগ্রাল থেকে এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 7 রিয়েল অ্যানালাইসিস এর ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এটা হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 16তে পাবেন। এটা হচ্ছে ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, এবং এই উপপাদ্যের উপর ভিত্তি করে অনেক তথ্য আছে, যে তথ্যগুলো পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ ইন্টিগ্রেশনের একেবারে বেসিক যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এই ফান্ডামেন্টাল থিওরাম থেকে এসেছে। তো ফান্ডামেন্টাল থিওরাম থেকে আসার মতো অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। অপ্রকৃত ইন্টিগ্রাল নির্ণয় আসতে পারে, অবিসারিতা নির্ণয়, আয়তন ক্ষেত্রফল নির্ণয়। এইটা থেকে যে ভাই কত প্রশ্ন আসতে পারে কি বলবো আপনাকে, বাট এইটা থেকে যদি বড় প্রশ্ন দেয় তাহলে আনসার করা কিন্তু খবর আছে, ঠিক আছে। এই হচ্ছে ক্যালকুলাস রিলেটেড বিষয়। আর আছে পার্ট 1 শেষ। আজকে কি পার্ট 2 নিয়ে আলোচনা করব? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আজকে কি পার্ট 2 নিয়ে আলোচনা করব? একটু প্রশ্নগুলা দেখি আপনাদের। ছয় বছরের সিলেবাস 2 মাসের জন্য ধরাই দিছে, এইটাই ভাই, কিছু করার নাই। আপনি কিভাবে এক্সাম দিবেন জানি না ভাই, না পারলে চোখ বন্ধ করে আনসার করে দিয়ে আসবো, সমস্যা নাই, তাও পরীক্ষা দেবো। 3 অক্টোবর পরীক্ষা নাকি? হ্যাঁ, 3 অক্টোবর পরীক্ষা, 2 মাস। এইচএসসি চ্যাপ্টার গুলো দেখে যাবেন। গণিতের ফলিত ভাগ কোনো কোর্সই করাবো না, ঠিক আছে। টপিক তো 100-এর উপরে। হ্যাঁ ভাই, এটা টোটালটা কি আপনার 100 মার্কসের উপরে, 100 মার্কসের উপরে। বাকিগুলো নিয়ে কি এখন আলোচনা করবো নাকি আগামীকালকে? অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। ওই বাকি অংশ বলার জন্য আরো মোটামুটি 40-45 মিনিট সময় লাগবে। একটু সবাই বলেন তো, আজকে কি এখানে শেষ করে দিব নাকি বাকিটা শেষ করে দিব একসাথে? আচ্ছা, আপনারা যারা পরীক্ষা দিবেন আমাদের সাথে এই মুহূর্তে 100 জনের উপর লাইভে যুক্ত আছেন, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। কারণ হচ্ছে কিছুদিন পরে হয়তো এই ভিডিওটা আপনারা খুঁজে পাবেন না। সো আপনারা এখনই চাইলে আমাদের এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। অবশ্যই এটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, বিন্দু পরিমাণ হলেও আমি আশা করি এটা আপনাদের কাজে লাগবে। সো আপনারা সবাই এটা শেয়ার করে দেন একটু দ্রুত। এটিও প্রথমে হচ্ছে 100 মার্কসের প্রিলি, তারপর 200 মার্কসের রিটেন, তারপর হচ্ছে ভাইবা, ঠিক আছে। একটু কাইন্ডলি বলবেন, সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো একটু বলেন, আমি 1 মিনিট আসতেছি। রাজ, 1 গ্লাস পানি দে, পানি দে। আচ্ছা, এইটার এক্সাম সেন্টার কিন্তু ঢাকা। এইটার এক্সাম সেন্টার হচ্ছে ঢাকা, ঠিক আছে। এইটা কিন্তু শুধু ঢাকাতে পরীক্ষা হবে। সবাই খেয়াল করেন, এটার এক্সাম সেন্টার হচ্ছে ঢাকা। আপনারা সবাই কিন্তু ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এখানে অন্য কোথাও পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সবাই ঢাকাতেই পরীক্ষা দিতে হবে। আচ্ছা, শেষ করে দিই আজকে, ঠিক আছে, আজকেই শেষ করে দিই। 1 ঘন্টা হয়ে গেছে, সমস্যা নেই, আরো হয়তো আধা ঘন্টার মতো লাগবে, শেষ করে দিই। আপনারা আছেন তো লাইভে আমার সাথে? থাকলে শেষ করে দিব। মাত্র আমি পার্ট 1 শেষ করেছি, পার্ট 2 কিন্তু এখন পুরোটা বাকি। আপনারা কি আমার সাথে লাইভে থাকবেন? থাকলে আমি শেষ করে দিব, সমস্যা নাই।
একটু বলেন। সবাই একটু রেসপন্স করেন। আপনারা যদি থাকেন আমার সাথে লাইভে তাহলে এটা শেষ করে দিব আমি। ঠিক আছে, চলুন শুরু করি। পার্ট 2 এর মধ্যে শুধু মেকানিক্সে হচ্ছে 25 মার্কস। আচ্ছা, এখন এখানে একটু আমি বলি, এই মেকানিক্স সম্পর্কে কিন্তু আমি খুব একটা জানি না, ঠিক আছে? কারণ এটা টোটাল যে সিলেবাসটা দেয়া হয়েছে, যদিও এটা গণিতের সিলেবাস, বাট এই টোটাল বিষয়গুলো হচ্ছে ফিজিক্স থেকে নেয়া। মানে এইটার মধ্যে যা দেয়া আছে সব হচ্ছে ফিজিক্স থেকে নেয়া। তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে খুব বেশি একটা কিছু বলতে পারবো না, ওইটা আপনারা নিজে নিজে পড়বেন, এবং আমি যখন পরবর্তীতে এটা নিয়ে পড়বো তখন হয়তো বা আপনাদেরকে আমি বলতে পারবো। এই জিনিসগুলো আপনার কাছে নতুন মনে হবে। দেখেন, ভারসাম্যতার সাধারণ শর্ত, কি শর্ত আমি জানি না ভাই। তারপর দেখেন, অপ্রকৃত কাজের মূলনীতি, স্থির এবং অস্থায়ী ভারসাম্য এবং ভারকেন্দ্র। এটা হচ্ছে একটা টপিক, ঠিক আছে? তারপরে দেখেন, সরল রৈখিক গতি, সরল দোলন গতি, সমতলে গতি, কেন্দ্রিক বলের গতি। এইগুলা থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে। সো এইগুলা টোটালটাই হচ্ছে ফিজিক্স এর বিষয়। সো এইগুলো সম্পর্কে আমি খুব বেশি একটা কিছু জানি না। আমি, আপনারা যদি আপনারা চান তাহলে আমি আপনাদের পরবর্তীতে 1-2টা ক্লাস নেব, এখন না, এটিও পরীক্ষা পরে অর্থাৎ 3 তারিখ পরে। যদি আপনারা চান তাহলে যে প্রশ্নগুলো কোন প্যাটার্নে হতে পারে ওইগুলোর উপর ডিপেন্ড করে আমি 1-2টা ক্লাস আপনাদের নিতে পারি, যেখানে আমরা ওই কি ধরনের প্রশ্ন আসতে পারে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আর কি। তারপর দেখেন, দৃঢ় বস্তুর গতি, জড়তার ভ্রামক। এই যে দেখেন, এখানে একটা মজার বিষয় দেখেন, এ অ্যালাম্বার্ট প্রিন্সিপাল। আমরা কিন্তু মেকানিক্স এর মধ্যে ডি অ্যালাম্বার্টের নীতি পড়েছি, কিন্তু এ অ্যালাম্বার্টের যে একটা নীতি বলে কিছু আছে, এটা আমি সিলেবাসে প্রথম দেখেছি। হ্যাঁ, এটা আছে বলেই তো দিছে, তাই না? বাট এইটা কিন্তু ফিজিক্স থেকে নেয়া, সরাসরি ফিজিক্স থেকে দিয়ে দিছে। আমাদের বইয়ের মধ্যে এ অ্যালাম্বার্ট নীতি বলতে কিছু আছে বলে আমি জানি না, ঠিক আছে? জানলেও আমার জানা নাই, আমার জানা নাই। সেই টোটাল বিষয়গুলো ফিজিক্স থেকে নেওয়া হয়েছে। দেখেন, মেকানিক্স এর কত সাবজেক্ট দিছে। ল্যাগ্রাঞ্জ সমীকরণ, হলোনোমাস পদ্ধতি, নাম শুনছেন আগে? বইয়ে কিন্তু আছে, মেকানিক্সে কিন্তু এটা আছে, হলোনোমাস পদ্ধতি। তারপর হচ্ছে নির্দিষ্ট অক্ষের গতি। তারপর আরো আছে, আচ্ছা এই হচ্ছে দেখেন, এই যে এই বিষয়গুলো হচ্ছে আপনার মেকানিক্সের, এটা হচ্ছে মেকানিক্সের। মেকানিক্স নিয়ে আমি আপনাদেরকে কিছুই বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। গ্রুপ এ শেষ, এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। গ্রুপ বি, তো নাম দিয়েছে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বাট সব টপিকস বাকি সবগুলোকে ঢুকাই দিয়েছে ভেতরে, ঠিক আছে? সবগুলোকে ভেতরে ঢুকাই দিছে। দেখেন, এখানে আসেন, দ্বিতীয় ক্রমের ওডি। ওডি মানে কি? ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো দ্বিতীয় ক্রমের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইখান থেকে আসার মতো অনেক প্রশ্ন আছে। এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, সাধারণ অন্তরক সমীকরণ। এইখান থেকে আপনাকে একটা অন্তরক সমীকরণ দিতে পারে, দিয়ে সেখান থেকে তার মাত্রা, ক্রম, এই বিষয়গুলো নির্ণয় করার কথা বলতে পারে, ঠিক আছে? মাত্রা, ক্রম, এই বিষয়গুলো নির্ণয় করার কথা বলতে পারে। তারপর হচ্ছে দেখেন, ধ্রুবক সহগ বিশিষ্ট যুগাশ্রয়ী সমীকরণ, ধারার অন্তরক সমীকরণ। আমি এইগুলো একটু বোঝাই। দেখেন, ধ্রুবক সহগ বিশিষ্ট যুগাশ্রয়ী সমীকরণ, এইটা থেকে কি প্রশ্ন আসতে পারে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমার মাথায় আসতেছে না এখন। অন্তরক সমীকরণের সমাধান, এইটা নিয়ে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনাকে একটা অন্তরক সমীকরণ দিবে, সেটার সমাধান নির্ণয় করতে বললো, বাট ওই সমাধানটা কিন্তু আপনার বিভিন্ন রকম হতে পারে। সো এগুলো একটু কেয়ারফুলি করতে হবে, কারণ আনসারের সাথে মিল রেখে কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ করতে হবে। গামা এবং বিটা ফাংশন, গামা এবং বিটা ফাংশন হচ্ছে ক্যালকুলাস 1 এর, ক্যালকুলাস 1 গামা এবং বিটা ফাংশন। এটা মেবি চ্যাপ্টার 19 তিতাস পাবলিকেশন। চ্যাপ্টার 19 বিটা এন্ড গামা ফাংশন। এইখান থেকে কি এমসিকিউ আসতে পারে আসলে আমার জানা নাই, বাট ঘাটাঘাটি করলে পরবর্তীতে হয়তো বা বোঝা যাবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এগুলো অনার্সের বই থেকেই আপনাকে পড়তে হবে। সেইটাই, এটা তো অবশ্যই,
রাশেদুল ভাই, চ্যাট জিপিটি ছাড়া কি আমরা এগুলো বের করতে পারবো নাকি? আমাদের এই মুহূর্তে একমাত্র সম্বল চ্যাট জিপিটি, কিছু করার নাই। আসেন, এইগুলো হচ্ছে অ্যাপ্লাইড মেথড চ্যাপ্টার, ঠিক আছে? অ্যাপ্লাইড মেথড চ্যাপ্টার। স্পেশাল ফাংশন জানি না কি আসবে। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, হার্মাইট পলিনোমিয়াল, লেগুরি পলিনোমিয়াল, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর শেষের দিকের চ্যাপ্টার, ঠিক আছে? তারপর আছে আপনার বেসেল ফাংশন, জেনারেটিং ফাংশন বা সৃজক ফাংশন, রেকারেন্স ফর্মুলা এবং তাদের যে প্রপার্টিজ গুলো আছে এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসবে। এখন কি আসবে সেইটা কিন্তু জানি না ভাই, ঠিক আছে? তারপরে দেখেন, দেখেন শেষ হবে না ভাই, কমপ্লেক্স অ্যানালাইসিস বাকি আছে না? এই সবগুলো হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, এখানে যা আছে সবগুলো হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে নেয়া। এই সবগুলো হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে নেয়া। আচ্ছা, এখন আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমত হচ্ছে জটিল ফাংশন। জটিল ফাংশন কি? আপনার একটা ফাংশন দিবে, দিয়ে সেটা জটিল ফাংশন বের করতে বলবে। কমপ্লেক্স অ্যানালাইসিস এগুলো আছে কিন্তু, এবং এই বিষয়গুলো বোঝার জন্য আপনারা অবশ্যই অনার্স থার্ড ইয়ারের যে কমপ্লেক্স অ্যানালাইসিস বইটা আছে সেইটা থেকে ফলো করতে পারেন, কারণ ওইগুলো আপনারা আবার এইচএসসি লেভেলে পাবেন না খুব একটা। অন্তরীকরণ যোগ্যতা ক্যালকুলাস 1 থেকে নেওয়া হয়েছে, এটা এটা নেওয়া হয়েছে ক্যালকুলাস 1। অন্তরীকরণ যোগ্যতা এটা হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2, এইটা হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2। আচ্ছা, সিআর ইকুয়েশন। সিআর ইকুয়েশন মানে কি? সিআর ইকুয়েশন বলতে কার ইকুয়েশনকে বোঝানো হয়? কশি রিমেন ইন্টিগ্রেশন সমীকরণ, কশি রিমেন সমীকরণ, এটাও চ্যাপ্টার 2। এইগুলো হচ্ছে চ্যাপ্টার 2 থেকে নেওয়া হয়েছে। অ্যানালাইটিক ফাংশন চ্যাপ্টার 2। এইটা থেকে কি আসতে পারে? মনে করেন আপনাকে একটা ফাংশন দিল, দিয়ে বলল যে এইটা অ্যানালাইটিক কিনা, অথবা আপনার প্রশ্ন আসলো যে একটা আপনাকে প্রশ্ন দিল যে কোন ফাংশনটি অ্যানালাইটিক ফাংশন, বলে এখানে আপনাকে বেশ কয়েকটা ফাংশন দিয়ে দিল। এখন আপনাকে ওইটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটা অ্যানালাইটিক ফাংশনের অন্তর্ভুক্ত বা কোনটা অ্যানালাইটিক ফাংশন। তারপর আছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা জটিল সমাকলন। সো কমপ্লেক্স ইন্টিগ্রেশন মেবি আপনার চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4, এক্স্যাক্টলি আমার মনে নাই। তারপর হচ্ছে কশি থিওরাম। ভাই এই থিওরাম গুলো থেকে কি প্রশ্ন আসবে আমি বিন্দু পরিমাণেও জানি না, ঠিক আছে? ওইগুলা ওই যে চ্যাট জিটিপি, জিমিনি, ওইগুলোর হেল্প নিতে হবে। কশি ইন্টিগ্রাল ফর্মুলা, টেলর বিস্তৃতি, লরেন্ট বিস্তৃতি, সিঙ্গুলার পয়েন্ট, পুল অ্যান্ড রেসিডিউ অর্থাৎ পুল এবং তার অবশেষ, এইগুলো থেকে প্রশ্ন আসবে। কি আসবে আমার জানা নাই, ওইগুলোর জন্য অবশ্যই ঘাটাঘাটি করতে হবে, বইগুলো নিয়ে বসতে হবে, তখন এই বিষয়গুলো নিয়ে একটা ধারণা পাওয়া যাবে যে প্রশ্ন কেমন আসতে পারে। কশির অবশেষ তত্ত্ব, ডেফিনিট ইন্টিগ্রাল, এইটা ক্যালকুলাস 1 থেকে নেওয়া হয়েছে। ক্যালকুলাস 1 শেষ। শেষ। এখন আপনারা যার যত প্রশ্ন আছে বলেন, সিলেবাস পর্যালোচনা করার কাজ শেষ। এখন আপনারা বলবেন আপনাদের প্রশ্ন কি কি আছে, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে কিনা, এই প্রশ্নটা আমারও জানা দরকার ভাই, কারণ আমিও তো পরীক্ষা দিব। ক্যালকুলেটর ইউজ করতে না দিলে তো এগুলো সলভ করা যাবে না। হ্যাঁ ভাই, আমি নিজেও ক্যান্ডিডেট, কি দিব জানি না, আবার পরীক্ষা দেব। অবশ্যই অবশ্যই, চিন্তা নাই। আহ, আমরা চাইলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, যারা সিরিয়াস হয়ে পড়াশোনা করবে এবং যে যেরকম এমসিকিউ গুলো পাবে সেগুলো গ্রুপের মধ্যে শেয়ার করলো, তখন দেখা যাবে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে এবং আমরা অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবো, এবং আমাদের জন্য এই জিনিসটা কিন্তু উপকার হবে। আপনারা যদি চান তাহলে আমরা এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, যেখানে আমরা এই টোটাল সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা বলতে মনে করেন যে যেমন ধরনের প্রশ্ন পাবেন সেই প্রশ্নগুলো সেখানে ডিসকাস করলেন, এবং আমরা সেখান থেকে বিভিন্ন জিনিস জানলাম। যেমন মনে করেন কোষের অবশেষ তত্ত্ব, এখন অবশেষ তত্ত্ব থেকে কি প্রশ্ন আসবে সেটা আমি জানি না, কিন্তু আরেকজন মনে করেন এই কোষের অবশেষ তত্ত্ব থেকে কিছু প্রশ্ন সে বের করলো, তো ওইগুলো কিন্তু আমরা চাইলে দেখতে পারি। তো আমরা চাইলে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেগুলো নিয়ে আমরা আহ, আলোচনা করতে পারি। 200টা এমসিকিউর জন্য হচ্ছে 120 মিনিট, 2 ঘন্টা সময়। আর কার কি প্রশ্ন আছে একটু বলেন।
একটু দ্রুত রেসপন্স করুন। আমি পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে? পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাবেন। আমি আজকেই অথবা কালকে পিডিএফ আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। আর এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, কারণ 1 মাস পরে ভিডিওটা আপনারা দেখতে পারবেন না, কারণ 30 দিন পরে লাইভ ডিলিট হয়ে যায়। তো এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আচ্ছা, আপনারা একটু কমেন্টস গুলো করেন, আপনাদের একটু কাইন্ডলি বলেন, তারপর হচ্ছে আমরা শেষ করে দিব, কারণ অলরেডি আমি অনেক কথা বলে ফেলছি, গলা শুকাই গেছে ভাই, 2 গ্লাস পানি খাইছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ চাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আমরা একটা গ্রুপ করে দিব, সেক্ষেত্রে আমরা আশা করি কিছু লাভ হবে। তবে যারা আসলেই সিরিয়াস হয়ে পড়াশোনা করবে শুধু তাদের জন্য, আজাইরা পাবলিক ঢুকে এই গ্রুপের পরিবেশ নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করেন, না হলে আমরা শেষ করে দিব, কারণ অনেক কথা বলে ফেলছি। কারো যদি সব টপিক পড়াও হয়ে থাকে এই অল্প সময়ের মধ্যে, মনে হয় না সম্ভব, মনে হয় না সম্ভব, কারণ কিভাবে শেষ হবে বলেন? 100টা টপিক আছে, আপনার যদি ডেইলি 5টা করে টপিক শেষ করেন, তাও আপনার 20 দিন দরকার, তো আপনি সব দিন তো 5টা টপিক শেষ করতে পারবেন না। তারপর এর সাথে আবার আপনার সাবজেক্টিভ আছে 100 মার্কস, ওই জন্য তো পড়তে হবে, তাই না? গ্রুপ হলে ভালো হবে, ওকে। হালিমা আক্তার, জি দাদা চাই। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, খুব দ্রুত, খুব দ্রুত বলেন কাইন্ডলি। আপনাদের প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে আর? আর আপনারা অবশ্যই এই লাইভটা শেয়ার করে দিবেন, ডেফিনেটলি শেয়ার করে দিবেন, কারণ যে কোনো সময় দেখতে চাইলে যাতে আপনার সুবিধা হয়, ঠিক আছে? এত গরম। আহ ধন্যবাদ মারিয়া আপু। পড়াশোনা করলে তো হবে নাকি? পড়াশোনা করার তো সময়ই পাই না, সমস্যা তো হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আর জেনারেল 100 মার্কসের জন্য আপনারা সিলেবাসটা দেখবেন, সিলেবাসের মধ্যে অনেক জিনিস কিন্তু কমাই দিছে, ওইগুলো একটু ভালো করে পড়বেন। আমি যেটা মনে করি পার্সোনালি, এই 200 মার্কসের মধ্যে আমাদের উচিত হচ্ছে জেনারেল পার্টে একটু বেশি ফোকাস দেয়া, কারণ এই জেনারেল পার্টের মার্কস গুলো কিন্তু আপনি কম সময়ে আনসার করতে পারবেন, কারণ এই 100টা প্রশ্ন আপনি জীবন পরীক্ষাতে আনসার করতে পারবেন না। আপনি যত পণ্ডিত হন, যত মহাপণ্ডিত হন না কেন, এই 100টা প্রশ্ন আপনি জীবনেও আনসার করতে পারবেন না। 50-60টার বেশি কোনো স্টুডেন্টই হয়তো বা আনসার করতে পারবে না, হাতে গোনা কিছু স্টুডেন্ট ছাড়া। সো আমাদের উচিত হচ্ছে ওই যে জেনারেল যে পার্টটা আছে সবার জন্য 100 মার্কস, ওইটাতে ফোকাস দেয়া, যাতে ওই মার্কসটা আমাদের মিস না হয়। আর আমরা আশাবাদী, প্রশ্ন যাই হয় না কেন 120 থেকে 130-এর মধ্যে মার্কস পেলে আপনি পাস করবেন। পরীক্ষা যাই হয় না, কারণ যেহেতু এখানে সাবজেক্টিভের বিষয় আছে, বাট একটু বাড়তে পারে হয়তো বা, বাট এরকম হলেই হয়তো বা আপনি পেয়ে যাবেন। তবে সাবজেক্টিভের পাশাপাশি আপনারা জেনারেল পার্টেও কিন্তু বেশি করে ফোকাস দিতে হবে, ঠিক আছে? সব থেকে বড় প্রশ্ন, বিয়ে না করলে তো বিসিএস হচ্ছে না, আমি তো বিয়েই করি নাই, আমার কি আশা তাহলে শেষ? আসেন নয়, বুকে আসেন, বুকে আসেন, আমিও আপনার সাথে আছি, ঠিক আছে? আমরা একই নৌকার মাঝি, ঠিক আছে? সিলেবাসে বানিয়ে আসবে নাকি? সিলেবাস দিচ্ছে তো তারা, সিলেবাস ফলো করবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই সিলেবাস ফলো করবেন। আমি এই ফাইলটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাদের কাছে ওইটা রেখে দিবেন। সেক্ষেত্রে আপনারা চ্যাপ্টার যখন পড়বেন তখন এই টপিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা ওইটা দেখে দেখে আপনারা ফলো করতে পারবেন। তবে আমি মনে করি যে এটা বেস্ট অপশন, যে আপনারা আমাদের এই ফাইলটা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার পড়ার টেবিলে রেখে দিলেন, এবং আপনি যখন দরকার তখন আপনি ওটা দেখে দেখে পড়লেন, এটা বেটার অপশন। ঠিক আছে, সো অনেক কথা হলো আর না। সো আপনারা পড়াশোনা করেন, আমি করবো কিনা জানি না। সো পড়াশোনা করেন, করে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব। তবে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা যাতে এখানে না হয় এই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কারণ বিসিএস এর মতো একটা পরীক্ষা দিবেন, সো একটু সিরিয়াসটা এখানে অবশ্যই হওয়া উচিত। সো সবাই কাজে লেগে পড়ুন, আই মিন পড়া শুরু করে দেন। সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর
নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।